বাজেটটি এমন একটি বাজেট যেখানে আসলে ত্রুটি করার মতো স্বয়ং আমাদের বিরোধী দলেরাও ঠিক মতো খুঁজে পাচ্ছেন না। তারা চিন্তা করছেন, তারা দেখছেন, মাঝে মাঝে এটা সেটা বলছেন, কিন্তু যদি বলেন যে গঠনতান্ত্রিক ভাবে এবং সুনির্দিষ্ট ভাবে একটি ভুল এই বাজেটে আছে, এই ঘাটতি এই বাজেটে আছে, সেরকম কিন্তু কোনো কিছু এই বাজেটে নেই। আপনারা জানেন যে স্বয়ং সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি সবসময় বাজেট নিয়ে সমালোচনা করে থাকেন এবং নিখুঁত ভাবে তিনি সেই বাজেটের মধ্যে যে সমস্যাগুলো থাকে সেগুলো বের করে থাকেন, তিনি এই বাজেটকে স্বাগত জানিয়েছেন। এটি এই বাজেটের অন্যতম একটি সফলতা, যেগুলো ত্রুটি রাখা যাচ্ছে। কিন্তু একই সাথে কিছু কথাও থাকছে যে এত বড় বাজেট, সেটির অনেক ধরনের রিস্ক থাকে। বিশেষ করে আমাদের দেশ একই সাথে উন্নয়নশীল, রাজনৈতিকভাবে বারবার সমস্যার সম্মুখীন হওয়া একটি দেশ। সেখানে এত বড় বাজেটকে আসলে কিভাবে আমাদের সরকার বাস্তবায়িত করবেন? আমি বলবো যে বাজেটটিকে পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্স যে দিক দিয়ে আপনি দেখার চেষ্টা করেন, সবকিছুর একটা সুনির্দিষ্ট আসপেক্ট আছে। বাংলাদেশের এই বিশাল জনসংখ্যা এবং প্রচুর ঋণ, তার মধ্য দিয়ে আমরা পলিটিক্যালি এই বাজেটকে কিভাবে দেখছি। আমি ব্যক্তিগতভাবে এই বাজেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে জিনিসটাকে দেখি, সেটি মানব সম্পদ। বিশেষ করে যে আমাদের দেশে জনসংখ্যা অন্যতম একটি বড় সমস্যা, এবং এই বাজেটে সেই মানুষদেরকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটি পেশার মানুষকে তার নিজের জায়গায় সে কিভাবে দাঁড়াবে সেটি কথা চিন্তা করা হয়েছে। সর্বোপরি বাজেটের যে মূল উদ্দেশ্য, সেটি হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো। সেটি শুধু আয় বা ব্যয় হিসেব থেকে আমরা কখনোই দেখতে পাই। আজকের এই একটা শীট আমার হাতে আছে, এনডিএ তৈরি করেছেন। তারা মোটামুটি সবকিছুই একটা বাজেটের যে সামগ্রিক যে রূপ, সেটি তারা এখানে তুলে দিতে পেরেছে। বিশেষ করে এই ছাত্রছাত্রীদের যে বাজেটের যে রূপগুলো, সেখানে তারা কিছু ঘাটতির কথাও বলেছেন, কিছু ত্রুটির কথাও বলেছেন, যেগুলো হয়তো আরেকটু সংশোধন করা যেত, হয়তো আরেকটু ভালোভাবে করা যেত। কিন্তু একইভাবে আমরা যদি উৎপাদনমুখী সংস্কার করতে চাই, তাহলে কিন্তু এই বাজেটে সেই উৎপাদন এবং একই সাথে সেই উৎপাদনের সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত মানব সম্পদের যে মানব সম্পদকে যেভাবে কাজে লাগানোর চেষ্টা কথা বলা হয়েছে, সেটি আমাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যদি সামাজিক আসপেক্ট থেকে দেখি, এখানে বিভিন্ন জিনিস আছে। সামাজিক নিরাপত্তা আছে, যদি বলেন যে অর্থনৈতিক উন্নয়ন, সেই অর্থনৈতিক উন্নয়ন কখনোই শুধু ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে না। সেখানে আপনার দেশের সর্বস্তরের যে জনশক্তি আছে, যে শ্রমশক্তির যেসব চালিকা আছে, সেগুলোকে আপনার সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে কৃষি উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কৃষি কার্ড এবং খাল খনন কর্মসূচিতে যেসব প্রকল্পকে নিয়ে ভাবা হচ্ছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যে বাজেটের উল্লেখ করা হয়েছে, এগুলো কিন্তু আমাদের শহর এবং গ্রাম, আমাদের মতো গত 17 বছরের শহর এবং গ্রামের মধ্যে যে বিশাল দূরত্ব তৈরি হয়েছিল উন্নয়নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো কিন্তু এই বাজেটের মধ্যে একটি মিনিমাইজ করার চেষ্টা করা হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে সম্প্রসারণ, কৃষক কার্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের উন্নয়ন করার যে চেষ্টা। আমি আমার এলাকার মানুষ, আমার বাড়ি নেত্রকোনা, তো এই প্রতি বছর বন্যায় বা এই যে সময়টা থাকে, এই যে জুন জুলাই অথবা অগাস্ট,
এই সময়টার মধ্যে কোনো না কোনো ভাবে আমাদের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। এবং এইবার মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য অনেক কিছু বরাদ্দ দিয়েছিলেন, কিন্তু আগামী বছরের বাজেটে সেই সর্বোপরি কৃষকদের নিয়ে যে প্ল্যানিং, কৃষক কার্ড এবং খাল খনন, কৃষি বীজ বা সার্বিকভাবে সহায়তার মাধ্যমে এটি এই বাজেটের একটি বাজেটের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়াবে। শিক্ষার ক্ষেত্রে বলা যায় যে আমরা গত 17 বছর বা 18 বছর যে সমস্যাটায় সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছে সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে অনুন্নত অবস্থা, সেটির জন্য আমাদের প্রচুর অল্প পাস বা এই ধরনের সমস্যার যে আমরা মুখোমুখি হয়েছি, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনামুখী হচ্ছে না, স্কুলমুখী হচ্ছে না। আপনারা যদি গ্রামে যান গিয়ে দেখবেন যে স্কুলগুলো ফাঁকা থাকে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক যেসব কলেজ আছে এগুলো মূলত বেশিরভাগই ফাঁকা থাকে, বেশিরভাগ শিক্ষার্থীরা চলে আসে শহরে। তো সার্বিকভাবে উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদেরকে স্কুল কলেজ মুখী করার জন্য এই বাজেট বিশেষভাবে কিন্তু গুরুত্ব দিয়েছে। আচ্ছা, আমি নিজে আমার বাজেট বক্তব্যকে আমি মূলত নারীদের জন্য এই বাজেট কিভাবে কাজ করছে সেটা ফোকাস করেছিলাম। নারীদের ফোকাসের ক্ষেত্রে বলতে গেলে সোশ্যাল সিকিউরিটি সহ সব ধরনের যেসব সমস্যা আমরা মুখোমুখি হতে পারি বলে ধারণা করতে পারি সব কিছু নিয়ে কিন্তু ভাবা হয়েছে। মূলত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণী এবং কে কিভাবে কাজ করবে, কিভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখবে, এই বাজেট সামগ্রিকভাবে সেসব জিনিসের উপর ফোকাস করা হয়েছে। ফ্যামিলি কার্ডের যে সফলতা সেটি আপাত দৃষ্টিতে অনেকে তখন বুঝতে পারেনি, অনেকে সেটি নিয়ে ট্রোল করেছে, অনেকেই নেগেটিভ বক্তব্য দিয়েছেন আমাদের বিরোধীরা। কিন্তু ফ্যামিলি কার্ডের যে পজিটিভ ইফেক্ট সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। কর্মজীবী নারীরা, বিশেষ করে যারা বাসায় কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন, তাদের জন্য সেই ফ্যামিলি কার্ডের যে 2,500 টাকা সেটি তাদের অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা মাঠ পর্যায়েও কিছু রিসার্চ দেখেছি, কিছু জরিপ দেখেছি যেখানে ফ্যামিলি কার্ড এই যে নারীরা, স্বল্প আয়ের যেসব নারীরা আছেন তারা পারিবারিক ভাবে সেই ফ্যামিলি কার্ড দিয়ে কিভাবে অর্থনীতিতে অবদান রাখছে, কিভাবে সেই পরিবারটিকে তারা চালাতে পারছে তার দৃষ্টান্ত কিন্তু আমরা দেখেছি। ওই বাজেটের অনেক কিছু নেই, যেহেতু এক বছরের শুরু সবে, এই ফিসক্যাল ইয়ারের শুরু, তো সামনে একটি বছর আছে, সেই বছরে অনেক ধরনের কাজ হবে, সেই কাজের উত্থান পতন থাকবে, তারপরে হয়তো আমরা বাজেটের সার্বিক সফলতা নিয়ে চিন্তা করতে পারবো। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের জনগণ বা এই শ্রমশক্তি যা আছে সেটি কোনোভাবে কোথাও কারো কথা কি বাজেটে বাদ দিয়েছে কিনা, তো আমরা দেখতে পাচ্ছি সেটি বাদ যায়নি। এমনকি পশু পাখিদের নিয়ে যে চিন্তা, পরিবেশ নিয়ে যে চিন্তা, পরিবেশের যে উন্নয়নে এবং পরিবেশ সারা পৃথিবীতে এনভায়রনমেন্টাল চেঞ্জ নিয়ে যেসব আলোচনা হচ্ছে, যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, বাংলাদেশও তার ব্যতিক্রম না। এই বাজেটে পরিবেশ নিয়ে সেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, প্রাণীদের সুরক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। তো বলা যায় বাংলাদেশের প্রত্যেকটি এন্টাইটি এই বাজেটের অন্তর্ভুক্ত হয়েছে এবং এই বিশাল বাজেট সেটির হচ্ছে প্রতিরূপ।